সবাই শুনতে পাচ্ছেন আশা করি। জি স্যার। ওকে, আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি ওপেন করে দিচ্ছি। ওকে, সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিতে পারেন। আজকে ক্লাস নাম্বার 16। সবাই খেয়াল করেন, লাস্ট ক্লাসে আমি যেখানে শেষ করেছিলাম সেটা ছিল রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, অর্থাৎ 3 ফেজ ইন্ডাকশন মোটরে যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড হয় এবং আমাদের সিনক্রোনাস মোটরে একই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড হয়। ওকে, তো সেটাই আমরা ম্যাথমেটিক্যালি দেখেছিলাম যে এটার রোটেশনের ম্যাগনিটিউডটা কি হয়, অর্থাৎ যে ফিল্ডটা রোটেট করতেছে সেই ভেক্টরের ম্যাগনিটিউডটা কি হয়, এবং ম্যাথমেটিক্যালি দেখিয়েছিলাম কিভাবে রোটেট করে। এবং ক্লাসের শেষে আমি আপনাদের জন্য একটা কোশ্চেন রেখেছিলাম যেটা এখন আমাদের আলোচনা করার কথা, হুইচ ইজ একটা 3 ফেজ ব্যালান্সড সিস্টেম যদি হয় at any instant, okay, IA plus IB plus IC সমান সমান 0। এগুলো আমার ছোট হাতে লেখা উচিত ছিল বিকজ ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। সো এটা আপনারা জানেন। হ্যাঁ, তো এখন আপনাদের জন্য আমি কোশ্চেন রেখেছিলাম যে এইখানেও দেখেন মেশিনে 3 ফেজ মানে 3টা আইডেন্টিক্যাল ওয়েন্ডিং। ওকে, সো তাদের যেহেতু আইডেন্টিক্যাল সেটাকে আমি ব্যালেন্স সিস্টেম বলতে পারি। এবং এই যে 3টা কারেন্ট, ওকে দেখেন সেম ম্যাগনিটিউড, জাস্ট খালি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট রয়েছে। এই 3টা কারেন্ট করেসপন্ডিং এই 3টা ফ্লাক্স প্রডিউস করে। তাইলে এই 3টা কারেন্ট এট অ্যান ইনস্ট্যান্ট যদি 0 হয় তাহলে এই 3টা ফ্লাক্সের একটা বি নেট আমি 1.5 বিএম কেন পাচ্ছি। সো এখন আপনারা এটার অ্যান্সার দিবেন। ওকে, অ্যান্সারটা কি বলেন? কেউ কি বলতে পারবেন? কেউ পড়াশোনা করেন নাই গতকালকে? এনিওয়ান? আমি উত্তরটা দিয়ে দিচ্ছি, হুইচ ইজ দেখেন এই স্ট্যাটরের ওয়াইন্ডিং এর দিকে খেয়াল করে দেখেন এখানে 2টা ব্যাপার। ওকে, প্রথম কথা হলো যে 3টা কয়েলে আমি 3টা ইলেকট্রিক্যাল ভোল্টেজ ফিট করাবো বা কারেন্ট ফিট করাবো, সেই 3টা কয়েল মেকানিক্যালি কিন্তু এক জায়গায় নাই। ওকে, খেয়াল করে দেখেন, দিস ইজ মাই এ প্রাইম কয়েল, এটা ছিল বি প্রাইম, এটা ছিল সি প্রাইম, তাই না? তার মানে দেখেন এই এ প্রাইম কন্ডাক্টরকে যদি আমি এনার্জাইজ করি তাহলে একটা ফ্লাক্স মনে করেন এদিকে হইতো। ওকে, বি প্রাইম করলে একটা ফ্লাক্স আমার এদিকে হইতো, সি প্রাইমকে করলে একটা ফ্লাক্স আমার এদিকে হবে। তো যেহেতু কয়েল 3টা মেকানিক্যালি এক জায়গায় নাই সেহেতু 3 দিক থেকে আসতেছে। এই কারণে দেখেন আমাদের এই 3টার যোগফল কখনোই 0 হবে না। 0 কখনো আসতো? ধরেন যদি আমি এইখানেই সবগুলি কয়েলকে প্লেস করে দিতাম। ওকে, অর্থাৎ এখানে আমার এ, এখানে আমার বি, এখানে আমার সি। ওকে, 3টা কয়েলই এক জায়গায় যদি থাকতো, অর্থাৎ এভাবে চিন্তা করেন 3টা কয়েলই এক জায়গায়। হ্যাঁ,
একই জায়গায় একইভাবে কাজ করত, তাহলে যেটা হইতো এই তিনটা ফ্লাক্সের যে ভেক্টর তিনটার যোগফল 0 হয়ে যেত, কোনো রেজাল্টেন্ট আমার থাকতো না। এখন দেখেন তিনটা ফ্লাক্স এখানে তিন দিক থেকে কাজ করে ডিউ টু দ্য মেকানিক্যাল প্লেসমেন্ট অফ দ্য ওয়াইন্ডিং। ওকে, অ্যাজ এ রেজাল্ট তিনটা এসি সিগন্যাল, থ্রি ফেজ এসি সিগন্যাল ফিট করার পরও তাদের অ্যাট এনি ইনস্ট্যান্ট তাদের ভ্যালুটা 0 হয় না। ওকে, তো এইটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে পরবর্তী যে কোশ্চেনটা আপনাদের আসতে পারে, ওকে, হুইচ ইজ তিনটা ফেজ এ বি সি, তিনটাতেই আমি ধরেন এ ফেজ দিলাম, সেম ফেজ দিলাম। ওকে, অর্থাৎ যে তিনটা ভোল্টেজ আমার ফিট করার কথা ছিল, আমরা জানি যে এ বি সি তিনটার মধ্যে 180 ডিগ্রি, নট 180, 120 ডিগ্রি করে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থাকে। তো আমি যদি যে কোনো একটা ফেজ তিনটা কয়েলেই দিয়ে দেই, তাহলে কি হবে দেখেন, তিনটা কয়েলে যে ভোল্টেজ ফিড হবে তাদের মধ্যে কোনো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থাকবে না। সেটা করলে আমার রেজাল্ট কি আসতো খেয়াল করে দেখেন। আমরা যদি সেটাও করতাম তাহলেও দেখেন এই যে দেখেন রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, সেটা দেখেন তার পজিশনটা যে চেঞ্জ করতেছে। কেন পজিশনটা চেঞ্জ করতেছে? বিকজ এই তিনটা কয়েল কখনোই অ্যাট এনি টাইম তিনটারই ভ্যালু সমান থাকে না, তাই না? ধরেন একবার এ কয়েলের ডেন্সিটি বেশি থাকে, ওকে, দ্যাটস ওয়াই এইখানে যখন বি কয়েলের ডেন্সিটি থাকে তখন এই বরাবর, যখন সি কয়েলের ডেন্সিটি থাকে তখন এই বরাবর, তাই না? এইভাবেই আমার অ্যাকচুয়ালি রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা হয়। তো তিনটায় যদি আমি সমান দিয়ে দিতাম, ওকে, তাহলে দেখেন এই ব্যাপারটা আর থাকতো না। ওকে, তার মানে দেখেন টু প্রডিউস রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড আমাদের দুইটা জিনিস ইম্পর্টেন্ট। ওকে, কয়টা? দুইটা। একটা কি? মেকানিক্যাল প্লেসমেন্ট অফ দ্য ওয়াইন্ডিং। ওকে, অর্থাৎ তিনটা কয়েলকে এক জায়গায় প্লেস করা যাবে না। এইখানে দেখেন যেহেতু থ্রি ফেজ, মেকানিক্যালি 120 ডিগ্রি পর পর বসানো হবে। ওকে, মেকানিক্যাল অ্যাঙ্গেল যেটা চোখে দেখা যায়। সো ওয়াইন্ডিং গুলো আমি যদি কনসেন্ট্রেটেড ওয়াইন্ডিং ড্র করি, ওকে, সেই তিনটা কয়েল অবশ্যই মেকানিক্যালি 120 ডিগ্রি পর পর থাকতে হবে যেহেতু থ্রি ফেজ। নাম্বার টু যেটা, সেটা হলো এই তিনটা কয়েলে যে এসি সিগন্যাল আমি ফিট করাবো তাদের মধ্যে অবশ্যই ইলেকট্রিক্যাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থাকতে হবে। ওকে, অর্থাৎ তিনটাকেই আমি যদি একই ভোল্টেজ সোর্স দিয়ে ফিট করাই তাহলে কি হবে? দেয়ার উইল বি নো রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। ওকে, এটা একটা আপনারা চিন্তা করলে দেখতে পারবেন। সো এক কথায় আমরা এখন থেকে মনে রাখবো, টু প্রডিউস আ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড উই নিড দ্য টু থিংস। একটা কি? মেকানিক্যাল প্লেসমেন্ট অফ দ্য ওয়াইন্ডিংস অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। ওকে, এখন দেখেন, এখন পরবর্তী যে 3 নাম্বার কোশ্চেন আপনাদের মাথায় আসবে, হুইচ ইজ এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করার জন্য অ্যাকচুয়ালি আমাদের কয়টা ফেজ দরকার? ওকে, কয়টা ফেজ দরকার? আমরা তো থ্রি ফেজ দিচ্ছি, তাই না? সো আসলে কয়টা ফেজ হলে এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করা যায়? ওকে, দ্য অ্যান্সার ইজ মিনিমাম টু ফেজ। মিনিমাম টু ফেজ যদি হয় তাহলেই আমরা এই ফ্লাক্সের ভেরিয়েশনটা আনতে পারি। ওকে, আপনি চিন্তা করে দেখেন, দুইটা আইডেন্টিক্যাল কয়েল রয়েছে, তাতে যদি আমরা দুইটা ভোল্টেজ ফিট করে যাদের মধ্যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট রয়েছে তাহলেই দেখেন কি হবে। এবং মেকানিক্যাল প্লেসমেন্টও আমরা সেভাবে ধরেন দুইটা কয়েল যেহেতু সেভাবে বসাই দিব মেকানিক্যাল অ্যাঙ্গেল হিসাব করে। এরপরে দেখেন দুইটা আমি ভোল্টেজ সোর্স দিয়ে ফিট করে এলাম যাদের মধ্যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট রয়েছে, তাহলেই দেখেন আমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড পসিবল। ওকে, সিঙ্গেল ফেজ দিয়ে পসিবল না, মিনিমাম দুইটা ফেজ হলে আমার হবে, এবং মোর দেন টু হলে আরো ভালো আর কি। ঠিক আছে, এখন খেয়াল করে দেখেন আমাদের সিনক্রোনাস মোটরের মধ্যে সেটা এখানে একটু দেখানো হয়েছে। এটার একটা ইউটিউব লিংক রয়েছে, এটা একটু আপনারা দেখেন। হ্যাঁ, এই যে ইউটিউব লিংক, এটা আপনারা দেখেন যে কিভাবে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হয়। যে কথাটা আমি আপনাদেরকে বললাম
যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করে দুইটা শর্ত, কারেন্টের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আর স্পেস অ্যাঙ্গেল ডিসপ্লেসমেন্ট বিটুইন দ্য ওয়াইন্ডিং অ্যাক্সিস। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন পরবর্তী যে টপিকটা, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক, এবং সেম এজ সিনক্রোনাস জেনারেটর, হুইচ ইজ এই যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড সেটা যে রোটেট করে, এবং যেহেতু এটা সিনক্রোনাস মোটর, এই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড যে স্পিডে রোটেট করবে সেই একই স্পিডে আমার মোটরটা রোটেট করবে, হুইচ ইজ ডিফারেন্ট দেন দ্য 3-phase ইন্ডাকশন মোটর। আপনারা মনে করে দেখেন 3-phase ইন্ডাকশন মোটরের ক্ষেত্রেও এই একই ইকুয়েশন ছিল, হুইচ ইজ ns সমান 120 f/p। ওকে, কিন্তু রোটরটা রোটেট করতে যে স্পিডে সেটাকে আমরা বলতাম n, এবং দেয়ার ওয়াজ আ টার্ম কল্ড স্লিপ, যেটা আমরা বার করতাম ns মাইনাস n ডিভাইডেড বাই ns। ওকে, আসলো না, ডিভাইডেড বাই ns। সো দিস আর দ্য থিং। এখন দেখেন এই সিনক্রোনাস মোটরে স্লিপের কোনো ব্যাপার নাই। কেন স্লিপের কোনো ব্যাপার নাই? বিকজ এখানে রোটরও রোটেট করবে ns স্পিডে, তাই না? তাহলে ns মাইনাস ns ডিভাইডেড বাই ns। ওকে, স্লিপ কত? 0। সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে স্লিপ তাহলে আমাদের 0, যেহেতু একই স্পিডে রোটেট করবে। সো সেটা এখানে করা হচ্ছে। দেখেন এফটা হলো আমার ফ্রিকোয়েন্সি ইন হার্জ অ্যান্ড পি হলো নাম্বার অফ পোল। আর এখানে দেখেন সেই আগের যে তিনটা সেট অফ ইকুয়েশন আমি লিখি, হুইচ ইজ দ্য রিলেশন বিটুইন দ্য মেকানিক্যাল অ্যাঙ্গেল অ্যান্ড দ্য ইলেকট্রিক্যাল অ্যাঙ্গেল, সেটাই লেখা আছে। সো ওমেগা ইলেকট্রিক্যাল আমি পাবো যদি ওমেগা মেকানিক্যালকে আমি p/2 দ্বারা গুণ করি। পি হলো কি এখানে নাম্বার অফ পোলস। ওকে, এখন এটা গেল স্পিড অফ রোটেশন। তার মানে দেখেন একটা 2-পোল মেশিন যদি হয় 50 হার্টজ যদি হয়, তাহলে স্পিড হয় আমার কত মেশিনের? 3000 আরপিএম। এই স্পিডটা আমরা আরপিএম এ প্রকাশ করি। ওকে, আরপিএম মানে রেভলিউশন পার মিনিট। ওকে, আরপিএস ও আনা যায়, আমরা যদি 60 দিয়ে ভাগ করি আরপিএস আসবে। এখন দেখেন রোটেশনটা কোন দিকে হইতে পারে? ওকে, কোন দিকে আমাদের এই রোটেশনটা হবে? তো রোটেশনের দিক দুইটা হইতে পারে, একটা হলো ক্লকওয়াইজ আর একটা কি অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, তাহলে দেখেন এই রোটেশন কিভাবে চেঞ্জ করা যায়। ওকে, তো খুবই সহজ ব্যাপার। দেখেন আসলে ব্যাপারটা কি। আচ্ছা, আমার এই পয়েন্টারটা ঝামেলা করতেছে, তাহলে আমি একটু ভিন্ন পথে হাঁটি, হুইচ ইজ অ্যানোটেশন ব্যবহার করি, এটা ফাস্টার হবে। হুইচ ইজ এই যে রোটর, হ্যাঁ ধরেন এই একটা কয়েল, এই একটা কয়েল, এই একটা কয়েল, এ বি সি। সো আমি এটাকে এনার্জাইজ করতে পারি দুই ভাবে, এক এ বি সি সিকোয়েন্স অথবা এ সি বি সিকোয়েন্স। তো একটা সিকোয়েন্সের জন্য যদি সে ক্লকওয়াইজ রোটেট করে, অপর সিকোয়েন্সের কারণে সে অ্যান্টি ক্লক রোটেট করবে। ওকে, তার মানে দেখেন সিকোয়েন্স চেঞ্জ করে আমি এটা রোটেশন চেঞ্জ করতে পারি। ওকে, আমাদের ল্যাবে যে ইয়েটা রয়েছে সিনক্রোনাস মোটর অথবা ইন্ডাকশন মোটর, 3-phase ইন্ডাকশন মোটর, সবগুলোর আমরা কি করতে পারি? আমাদের কি থাকে? U1 W1 V1, এটাকে আমরা কানেক্ট করি L1, এটাকে কানেক্ট করি L2, এটাকে কানেক্ট করি L3। এই অবস্থায় আমি যদি ক্লকওয়াইজ রোটেশন পাই, তখন আমরা এলটি ক্লক রোটেশনের জন্য কি করি? এখন আমি চাই অ্যান্টি ক্লক, তাহলে কি করব?
যে কোনো দুইটা ফেজের মধ্যে চেঞ্জ করে দিলেই আমার কি হবে, সিকোয়েন্সটা চেঞ্জ হয়ে যাবে। ধরেন আমি চেঞ্জ করে দিলাম, এটাকে দিলাম L2, এটাকে দিলাম L1, ওকে, L1। তাহলে দেখেন সিকোয়েন্স চেঞ্জ হয়ে গেল, আমার রোটেশনও চেঞ্জ হয়ে যাবে, ওকে, বিকজ কয়েল তো আমার মোট 3টা, সো একটা আকপিচ করে দিলে আমার সিকোয়েন্স চেঞ্জ হয়ে যায় এবং আমার রোটেশন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। So, আশা করি এটা আপনারা বুঝতে পারবেন। খুব ইজি জিনিস, এটা ল্যাবে আপনারা বহুবার দেখেছেন যে কিভাবে আমরা রোটেশনটা চেঞ্জ করতে পারি। এটা সব মেশিনের জন্যই প্রযোজ্য। আর একটা ভাবে করা যায়, এটা হলো সরাসরি আমাদের সিস্টেম। আর একটা ভাবে আমরা করতে পারি, সেটা আপনাদের যদি মনে থাকে, এগুলো আসলে একটু অপশনাল জিনিস, তা আমি আপনাদের একটু মনে করে দিচ্ছি, হুইচ ইজ ইউজিং মোটর ড্রাইভ। ওকে, আমরা যে 3 ফেজ ইনভার্টার ইউজ করি না, তারপরে কি থাকে, ধরেন একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর থাকে। এই ইনভার্টারের যে কন্ট্রোল সার্কিট রয়েছে, সেটা দিয়ে আমি এটা রোটেশন চেঞ্জ করে দিতে পারি, ওকে। সেটা একটা, আমার বারবার কানেকশন তো চেঞ্জ করা সম্ভব না। ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাপ্লিকেশন গুলো রয়েছে, সেখানে সবখানেই মোটরের সঙ্গে ড্রাইভ থাকে, একসঙ্গে বলা হয় মোটর ড্রাইভ। অর্থাৎ একটা মোটর, তার সঙ্গে একটা কন্ট্রোলিং ইউনিট, হুইচ ইজ এ 3 ফেজ ইনভার্টার। সেই ইনভার্টারে আমরা নির্দিষ্ট পরিমাণ ওই যে ক্লক বা পালসের সাহায্যে সুইচিংটা করি এবং অ্যাজ এ রেজাল্ট আমরা অনেক কিছুই সেটার মধ্যে করতে পারি আর কি। হ্যাঁ, আধুনিক যে ইনভার্টারগুলো রয়েছে, যেটা আপনারা 1 ইয়ে পেয়েছিলেন, ওই যে ভিএফডি ড্রাইভ পেয়েছিলেন, ওকে, ভিএফডিরও কিন্তু ওয়ান কাইন্ড অফ ইনভার্টার সার্কিট, এবং সেটা দিয়ে আপনার স্পিড কন্ট্রোল করতেন। ইন্ডাকশন মোটরের স্পিড কন্ট্রোল মানে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, ওকে, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করবেন, ইচ্ছা মতো আপনি স্পিড পেতে পারেন, ওকে, গ্রাজুয়ালি। সো দ্যাটস ওয়াই ইনভার্টার ইজ নেসেসারি। যাই হোক, এটা গেল স্পিড এবং আমাদের মোটরের রোটেশন। এখন দেখেন, আমি আপনাদেরকে গত ক্লাসে যেটা বলেছিলাম, আমাদের এই সিনক্রোনাস মোটরের জন্য ইনডিউসড টর্কের ডেরিভেশনটা খুব গুরুত্বপূর্ণ, ওকে। সো সেই ডেরিভেশনটা এখানে রয়েছে, সো আমি একটু সংক্ষেপে বলতে চাই, ওকে। এবং এই ডেরিভেশনটা আজকের আমাদের আলোচনা লাস্ট টপিক। সেটা দেখেন যে, ধরেন একটা সিনক্রোনাস মোটর, সেই মোটরের মধ্যে আমাদের যে টর্কটা ইনডিউস হবে, সেটার ডিরেকশনটা কি হবে, ওকে। তো খেয়াল করে দেখেন, ধরে নেন একটা ইন্ডাকশন মোটরের মধ্যে যে এয়ার গ্যাপ ফ্লাক্স ডিস্ট্রিবিউশন, হুইচ ইজ এই যে বিএস, অর্থাৎ স্ট্যাটরের যে ফ্লাক্স ডিস্ট্রিবিউশন, ওকে, ডিউ টু দ্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম। এবং এটা অ্যাকচুয়ালি যে সাইনোসয়েডাল হয়, একদম পিওর সাইনোসয়েডাল তা না, বাট কিছু ওই যে মেকানিজম আমরা অ্যাপ্লাই করি, হ্যাঁ, করে এটাকে অলমোস্ট সাইনোসয়েডাল ফ্লাক্স ডিস্ট্রিবিউশন করা হয়, ওকে। তো সেটাকে আমি ধরে নিচ্ছি যে বিএস সাইন আলফা, ওকে। সো এই বরাবর আমার এখান থেকে ধরেন জিরো পজিশন ভেক্টরের এখান থেকে আমার শুরু হবে, এট এনি ইনস্ট্যান্ট দ্য ফ্লাক্স ডিস্ট্রিবিউশন ইজ বিএস সাইন আলফা, হ্যাঁ। তো এখানে দেখেন দুইটা কন্ডাক্টর রয়েছে, নট দুইটা কন্ডাক্টর, ওয়ান কয়েল এয়ার রাইট, দুইটা কন্ডাক্টর রয়েছে। সো একটা কন্ডাক্টরে দেখেন ডিরেকশন হলো, কারেন্টের ডিরেকশন এটা কোন দিকে, আপনার দিকে, আর একটা দেখেন ক্রস মানে পেজের দিকে ঢুকে যাচ্ছে। এখন যেহেতু এটা মোটরিং অ্যাকশন আমরা দেখব, সো আমাদের দরকার হলো এটা কি, কোন হাত। এটা তো দেখে মনে হচ্ছে লেফট হ্যান্ড, তাই না? তার মানে এটা আমরা আজকে ব্যবহার করব লেফট হ্যান্ড রুল। তো সেটা কি দেখেন, সো এই কন্ডাক্টরের যে
এক্সিয়াল লেংথ বরাবর যে দুইটা বাহু রয়েছে আর কি, ঠিক আছে, সেই দুটাই আসলে টর্ক ইনডিউস হয়, এবং বাকি যে দুইটা পারপেন্ডিকুলার এই দুইটার সাথে, সেখানে আসলে কোনো টর্ক থাকে না। এটা চ্যাপ্টার 4 একটা ডেরিভেশন ছিল, সেখানে রয়েছে, এখানে এই জন্য সেটা আর দেওয়া হয়নি আর কি। হ্যাঁ, আমরা এই দুই কন্ডাক্টরের উপরে যে টর্কটা ইনডিউস হয় সেটা দেখবো আর কি। তো যে কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে, যে কোনো কারেন্ট ক্যারিং কন্ডাক্টরকে যদি একটা ম্যাগনেটিক ফ্লাক্স বা ফিল্ডের মধ্যে স্থাপন করা হয়, দেন সে একটা বল অনুভব করে। ওকে, সেই ফোর্সের ইকুয়েশন আমরা প্রথম দিন একদম সিনক্রোনাস জেনারেটরের প্রথম দিকের ক্লাসগুলোতে বলেছিলাম যে এটা টর্কের জন্য খুব জরুরি, বা মোটর যখন আমরা পড়বো, হুইচ ইজ F is equals to I into L cross B. Okay, bold means the vector. Okay, so ক্রস মানে ক্রস গুণ, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আমি বির ভ্যালুটা বসায় দিতে পারি। ওকে, এল এবং আই, এবং আমরা যদি একটু লেফট হ্যান্ডটা ইউজ করি তাহলে দেখেন কারেন্টের ডিরেকশন, লেফট হ্যান্ডটা ধরেন। ওকে, এই ফিঙ্গারটাকে কারেন্ট বরাবর রাখেন, কারেন্ট আপনার দিকে, ফিল্ড হলো এদিকে। এখানে আর একটা অ্যাজাম্পশন ছিল যে ফিল্ডকে আমরা সবসময় এই সারফেসের উপরে পারপেন্ডিকুলার ধরবো এবং আউটওয়ার্ড নর্মাল আর কি। হ্যাঁ, সো ফিল্ড এই দিকে, এবং তাহলে মোশন কোন দিকে হচ্ছে, এই দিকে, উপরের দিকে, তাই না? এই যে বৃদ্ধাঙ্গুলি যেটা, সেটা আমার তাই শো করে উপরের দিকে। ওকে, সো সেখান থেকে তার টর্ক কি হবে আমরা জানি, টর্ক সমান সমান আর ইন্টু এফ। এই টর্ক বুঝতে যাদের প্রবলেম আছে, ওকে, টর্ক আর ইন্টু এফ কিভাবে আসলো, ওকে, অর্থাৎ এই যে ফোর্স ইন্টু রেডিয়াস, ঠিক আছে, এটা কিভাবে আসলো সেটা চ্যাপ্টার 4 এর ডেরিভেশন আছে, আপনারা দেখে নিন। বাট আমি যতদূর জানি এটা আপনারা ফিজিক্সে পড়ে এসেছেন, হোয়াট ইজ টর্ক। তাহলে টর্ক সমান সমান দেখেন আর ইন্টু এফ। তো এফ এর ভ্যালু ছিল এইটা, সেখানে আমি আর মাল্টিপ্লাই করলাম, করে এটা পাইলাম। এখন এখানে একটা মজার বিষয় দেখেন, এই যে এই টোটাল বইয়ের মধ্যে এই টর্কের ইকুয়েশন দেখেন, যে কোনো জায়গায় টর্ককে বলা হচ্ছে কাউন্টার ক্লকওয়াইজ অথবা ক্লকওয়াইজ, এই দুইটা ডিরেকশনে আমরা বলি টর্কের ক্ষেত্রে। হ্যাঁ, অ্যাকচুয়ালি দিস ইজ নট দ্য ডিরেকশন অফ দ্য টর্ক, এটা কিন্তু আসলে এই ফোর্সের ডিরেকশন। বৃদ্ধাঙ্গুলি কি নির্দেশ করে, ফোর্স, তাই না? টর্কের ডিরেকশন কি হয় দেখেন, আর ইন্টু এফ। যে কোনো দুইটা ভেক্টরের যদি ক্রস গুণ আমরা করি, তাইলে দেখেন কি ঘটে, তার গুণফল যে ভেক্টরটা হবে সেটা অবশ্যই দুই ভেক্টরের উপর লম্ব হবে, তাই না? তাহলে এইখানে টর্কের ডিরেকশন, এই যে আমি কাউন্টার ক্লক বলতেছি, সেটা কিন্তু আসলে অ্যাকচুয়ালি টর্কের ডিরেকশন না। হ্যাঁ, এটা আসলে ফোর্সের ডিরেকশন। সো টর্কের ডিরেকশনটা আসলে আমার এক্ষেত্রে কোনো কাজে লাগে না আর কি, ঠিক আছে, কারণ ফোর্সের ডিরেকশন যেদিকে কন্ডাক্টরটা সেদিকে রোটেট করবে। দ্যাটস ওয়াই এই সব বইয়ের মধ্যে এই ফোর্সের ডিরেকশনটাকেই টর্কের ডিরেকশন হিসেবে বলা হচ্ছে। বাট অ্যাকচুয়ালি আপনারা যদি ভেক্টর মাল্টিপ্লিকেশন করেন, ভেক্টর নয় যদি দেখতে চান, তাহলে দেখবেন এই আর এবং এফ ক্রস প্রোডাক্ট করলে এই দুই ভেক্টর প্লেনের উপরে সেটা কি হবে, পারপেন্ডিকুলার। ওকে, তো সেটা দেখবেন এই ফোর্সের সাথে অবশ্যই মিলবে না। ফোর্স এবং আর এর যে আপনার প্লেন, সেই প্লেনের উপরে পারপেন্ডিকুলার হবে। ওকে, তো আশা করি এটা বুঝবেন। সো এটাতে আমার কিছু যায় আসে না। সো এই টর্কের ডিরেকশন মানে আমরা ক্লকওয়াইজ এবং কাউন্টার ক্লকওয়াইজ বলবো। ওকে, সো সিমিলারলি এটা গেল কন্ডাক্টর 1 এবং কন্ডাক্টর 2 যদি আমরা দেখি, সেখানে আমরা দেখেন আবার পাচ্ছি আইএল বিএস সাইন আলফা। এখানেও আবার এই লেফট হ্যান্ড ইউজ করবেন, তাহলে ডিরেকশন পাবেন কোন দিকে, এখানেও দেখবেন ডিরেকশন পাবেন কাউন্টার ক্লকওয়াইজ। হ্যাঁ, তার মানে রোটেশনটা এই বরাবর হচ্ছে। সিমিলারলি টর্ক বের হলো, দুইটা টর্ক তাহলে যোগ করলে আমি পাচ্ছি এত। এই পয়েন্ট পর্যন্ত আশা করি কারো বুঝতে সমস্যার কথা না, ভেরি সিম্পল ম্যাথমেটিক্স। এরপরে দেখেন পরের স্লাইডে যেটা রয়েছে, এখানে দেখেন ওই যে আগের
স্লাইডে যেটা আমরা পেলাম সেটাকে আমরা এখন কিছু সিম্পলিফাই করা হয়েছে, যেমন এই যে ম্যাগনেটাইজিং ইন্টেন্সিটি বের করা হয়েছে যেটা কারেন্টের প্রপোর্শনাল। ওকে, তারপরে এই যে অ্যাঙ্গেল বের করা হলো। এখানে খেয়াল করে দেখেন যে এটা যেহেতু একটা কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর, তো মাঝ বরাবর আমার সেটা হলো রোটর ফ্লাক্স বিআর, আর তার সঙ্গে একটা অ্যাঙ্গেল রয়েছে আমার বিএস, দুইটা যোগফল বি নেট। ওকে, ঠিক আপনারা অল্টারনেটরের ক্ষেত্রে যেটা দেখেছিলেন সেখানে একটা আমরা ফ্লাক্স ইন্টেন্সিটি এইচআর, তার সঙ্গে যে অ্যাঙ্গেল, ওকে, সেটা আমরা বের করতেছি। দেখেন এগুলো একটু আপনারা দেখলেই পারবেন, আমি আলোচনা করতে যাচ্ছি না। সেখান থেকে ইনডিউস টর্ক আমি ডিরাইভ করে নিয়ে আসতে পারি কে এইচআর বিএস সাইন আলফা, সেখান থেকে আমি নিতে পারি কে এইচআর বিএস, এবং যেহেতু এইচআর সমান সমান ফাইনালি মিউ আর, বিকজ আমরা জানি বি সমান সমান মিউ এইচ, সেখান থেকে আসে ইনডিউস টর্ক কে বি আর বিএস। ওকে, কে হলো গিয়ে একটা ধরেন প্রপোর্শনাল, মানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটার ভ্যালু এখানে আসে কে বাই মিউ। ওকে, অর্থাৎ সহজ বাংলায় ইনডিউস টর্ক হলো বিআর ক্রস বিএস। এটা হলো গিয়া ইনডিউস টর্ক, মানে একটা কে থাকে হলো ধরেন প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট টাও ইনডিউসড। এখন খেয়াল করে দেখেন এখানেও আপনাদের সেই ডিরেকশনের প্রশ্ন আসতে পারে। তো ধরেন বি আর এই বরাবর, বিএস এই বরাবর, তাহলে এই দুইটার গুণফল হয় এর উপরে আপনার দিক বরাবর লম্ব হবে, নাহলে পেজের ভিতরে ঢুকে যাবে, তাই না? ক্রস প্রোডাক্টের ভ্যালু যদি আমি করি, বাট সেখানেও আমরা ইনডিউস টর্ককে বলবো ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, তো এটাই হলো গিয়ে আমাদের টর্কের ডিরেকশন, এখানে আমরা ধরে নিব। এখন দেখেন এই বিআর আর বিএস, তো সেখান থেকে একটু আমরা চেঞ্জ করতে পারি, সেটাই পরের স্লাইডে করা হবে। সেটা দেখেন বি নেট সমান বি আর বিএস, তার ভ্যালু আমি বসাই দিলাম। এই জায়গাটা খেয়াল করে দেখেন, বসাই দিলে আমি যেটা পাই, এই যে দেখেন দুইটা সেম ভেক্টর, তাদের যদি ক্রস প্রোডাক্ট করা হয়, ওকে, তাহলে তার ভ্যালু হয় 0। তাহলে ইনডিউস টর্ক সমান সমান বি আর বি নেট, এটাও লেখা যেতে পারে। এবং বি আর বি নেটের মাঝখানের যে অ্যাঙ্গেল, ওকে, সেখান থেকে অ্যাঙ্গেলটা নিয়ে আমি যেহেতু এই দুই মাঝখানের অ্যাঙ্গেলের ক্রস প্রোডাক্ট দিয়ে বসে আমি এই যে কে বি আর বি নেট সাইন ডেল্টা বসে দিতে পারি। ওকে, দিয়ে আমার ইকুয়েশনটা শেষ করতে পারি আর কি। তার মানে সহজ বাংলায় এই ডেরিভেশন আপনারা এমনি দেখলেই পারতেন। ওকে, আমার আসলে বলার দরকার ছিল না, তারপর একটা আলোচনা করতে হয়। সো ফাইনালি আমরা যে ইকুয়েশনটা পাই হলো যে এইটা। সো বি আর বি নেট দিয়ে যদি করেন, আবার যদি বি আর বিএস দিয়ে করেন, সেক্ষেত্রে বিএস আর বি আর এর মাঝখানের অ্যাঙ্গেল দিয়ে সাইন করলেও আপনারা একই জিনিসই পাবেন। ওকে, সো এটাই ছিল আমাদের টর্কের ইকুয়েশন, ইন্ডাকশন মোটর যে টর্কের ইকুয়েশনটা, অর্থাৎ এতে যে টর্কটা ইনডিউস হয়। ওকে, সো এখন ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো, যেটা প্রথম ক্লাসে বলেছিলাম, সিনক্রোনাস মোটরে এই যে টর্কটা ইনডিউস হলো, এই টর্কটা কি করবে? রোটরকে রোটেট করাবে, তাই না? তার মানে টর্কের ডিরেকশন যেদিকে হবে রোটরটাও সেদিকে রোটেট করবে। অন দ্য আদার হ্যান্ড জেনারেটরের ক্ষেত্রে ইনডিউস টর্কের ডিরেকশন হয়তো অল্টারনেটরটা যেদিকে রোটেট করে তার বিপরীত দিকে। দ্যাটস ওয়াই ইলেকট্রিক্যাল লোড যত বাড়তো, মোটরটা আমার তত বেশি শক্ত হতো এবং তাকে ঘোরানোর জন্য আমার রিয়েল পাওয়ার তত বেশি সাপ্লাই দিতে হতো আর কি। ঠিক আছে, সো দিস এটা হলো আপনার সিনক্রোনাস মোটর এবং জেনারেটরের টর্কের ইকুয়েশনের ডিফারেন্স। ওকে, ডিরেকশনটা আর কি, এবং হয় স্বাভাবিক বিকজ একটা মোটর এবং একটা জেনারেটর। তো যাই হোক, আজকের ক্লাস এইটুক পর্যন্তই। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সে জিজ্ঞেস করতে পারেন।